ডিভোর্স পেপারটা হাতে নিয়ে নির্লিপ্ত চোখে সামনে নতমুখে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটিকে দেখল আবৃত্তি। পুরুষটি সম্পর্কে আবৃত্তির স্বামী, একটু পর যে কিনা আবৃত্তির প্রাক্তন হতে চলেছে। তারপর কোনা চোখে তাকালো অদূরে ওয়েটিং চেয়ারে উঁচু পেট আগলে ধরে বসে থাকা এক রমণীকে। বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো আবৃত্তির, যার কারণে আবৃত্তির সংসারটা ভাঙল আজ। সেই নারী তার বিচ্ছেদের সাক্ষী হতে এসেছে। ভাগ্যের সবচেয়ে নির্মম পরিহাস বলতে বোধহয় এটাই বোঝায়। একটা দীর্ঘশ্বাস আবৃত্তির বুক বিদীর্ণ করে বের হলো। আজ তার দীর্ঘ 6 বছরের নরবরের সম্পর্কের সুতোটা কাটা হবে, ততটা নরবরেও ছিল না বোধহয়। কিন্তু হঠাৎ সেই ঝড়টা যদি না আসতো। ডিভোর্স পেপারে কলমটা ধরতে যেন জোর পাচ্ছে না আবৃত্তি। ধ্রুব তাকে দেখল আবৃত্তির চুরি পড়া গোল গোল ফর্সা হাতের কম্পন। ঢোক গেলে চোখ সরিয়ে পাশে ইরার দিকে তাকালো, যে কিনা সরু চোখে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব চোখ সরিয়ে নিচু গলায় বলল, আর একবার ভেবে দেখা আবৃত্তি, ইরার তো তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই, কি হয় একটু কোঅপারেট করলে। ধ্রুবর কণ্ঠে স্পষ্ট আকুতি। সামনে দাঁড়িয়ে থাকা চরম মাত্রার ঠকবাজ পুরুষটিকে নির্নিমেষ দেখল আবৃত্তি। ওর এখন ধ্রুবর প্রতি সহানুভূতি আসছে। সত্যিটা জানার পর থেকেই বেচারার একটাই মিনতি, একটু মানিয়ে নাও। কেন আবৃত্তি, কেন মানিয়ে নেবে? ওর কিসের ঠাকা? এই কথাগুলো বহু পুরনো, তাই আবৃত্তির ওপর তেমন কোনো প্রভাব পড়ল না একই কথার পুনরাবৃত্তিতে। আবৃত্তি অবিচল গলায় বলল, আমি তোমাকে সহজে মুক্তি দিয়ে দিচ্ছি, তাতে শুকরিয়া আদায় করো ধ্রুব। এখন যত সহজ ভাবছ সবটা এতটা সহজ না। আমাকে হয়তো অজ্ঞাতে সহজভাবে ঠকাতে পেরেছ, কিন্তু জ্ঞাত সহজভাবে পালতে পারবে না। শত ধর্ম জ্ঞান নীতির বাণী ঝাড়ো, কিন্তু 2 নৌকায় পা দিয়ে আজ অবধি কোনো পুরুষ নারীকে শান্তিতে রাখতে পারেনি, আর না নিজে থাকতে পেরেছে, এবং এটা চিরন্তন সত্য। বলে আবৃত্তি চোখের পলকে ডিভোর্স পেপারে সাইন করে দিল। আবৃত্তির সাইনের পর কলমটা ধ্রুবর দিকে বাড়িয়ে দিল। ওর মুখটা হাসি হাসি। ধ্রুব ঢোক গিলে নিজেও সাইন করে দিল। একটা সামান্য সাদা কাগজে 2টো সই বদলে দিল একটা সম্পর্ক, যে সম্পর্কের সুতো মাত্র 5 বছরের মাথায় ছিঁড়ে গিয়েছে। অদূরে বসে থাকে ইরা বুকে হাত চেপে এতক্ষণে আটকে রাখার নিঃশ্বাসটা ছাড়ল। মনে হয় এতক্ষণ দম আটকে বসেছিল বেচারি। আবৃত্তি, প্লিজ টাকাটা নাও, এগুলো তো তোমার হক। ধ্রুবর গলাটা বোধকারী একটুখানি কাঁপল। স্বাভাবিক কোনো ভালোবাসা না থাক, একটা জলজান্ত মানুষের সাথে 5-5টা বছর এক ছাদের নিচে কাটিয়েছে, মায়া না আসাটাই অস্বাভাবিক। আবৃত্তি কাঠ কাঠ গলায় বলল, টাকাগুলো আমার দরকার নেই। যে সারা জীবন নিরাপত্তা দেওয়ার কথা ছিল সে তো দিল না, তাহলে এই সামান্য অর্থ আমাকে কি নিরাপত্তা দিবে? এগুলো না হয় আপনি কাউকে দান করে দিয়েন। ধ্রুব মাথা নিচু করে নিল। ওর চোখ দুটো হঠাৎ কেন যেন জ্বলছে। ইরা নিজের উঁচু পেট সামলে উঠে দাঁড়ালো, এগিয়ে এসে আবৃত্তির একদম মুখোমুখি দাঁড়ালো। মেকি স্বরে বলল, মেনে নিলেই পারতে। আবৃত্তি বহু কষ্টে নিজেকে শক্ত করল। ওর জায়গায় অন্য কোনো নারী থাকলে হয়তো এই অনাচার সহ্য করত না, কিন্তু আবৃত্তি করছে, স্বইচ্ছায় করছে। ও স্বইচ্ছায় নিজের সতীনকে অবলীলায় স্বামীর ভাগ দিয়েছে, এখন স্বইচ্ছায় নিজের স্বামীকে মুক্ত করে দিয়েছে। তাতে যদি তার প্রাক্তনের বর্তমান স্ত্রী 2টো কটু কথা বলে, বলুক, সে সয়ে নেবে, সব সয়ে নেবে, কিন্তু কিছুতেই তার প্রাণভোমরা কাউকে দেবে না। আবৃত্তি নিজের হাতের মোটা সোনার বালা 2টো দেখল, যেগুলো ওর শ্বশুর বৌভাতে বড্ড ভালোবেসে ওর হাতে পরিয়ে দিয়েছিল, যেগুলো এই 5 বছর ওর হাত 2টোতে শোভা বর্ধন করেছে। সেই শ্বশুর নামক মানুষটাকে তো আবৃত্তির দীর্ঘ 5 বছরের সংসার জীবনের খুঁটি ছিল। এখন না আছে সেই মানুষটা, আর না আছে বালাগুলোর স্বত্বাধিকারী। তাহলে এগুলো রেখে নিজেকে অপমানিত করে কি লাভ? আবৃত্তি হাত থেকে বালা 2টো খুলে ইরার হাতের তালুতে রেখে বলল, নিন, এখন স্বামীও আপনার। আর এগুলো। বালাগুলো দেখে ইরার চোখ জোড়া চকচক করে ওঠে। ধ্রুবর সাথে যখন ওই বাসা যেত, আন্টি সবসময় বালাগুলো দেখাতো।
ইরার কত শখ ছিল এই বালাগুলোর প্রতি, কিন্তু কেউ একজন কয়েক বছর বালাগুলো ভোগ করলেও অবশেষে এগুলোর প্রকৃত হকদার বালাগুলো পেয়েছে। ইরা বালাগুলো এক প্রকার ছিনিয়ে নিল আবৃত্তির হাত থেকে। আবৃত্তি হাসল, এক দৃষ্টিতে তাকে দেখল ইরাকে। হঠাৎ আবৃত্তির সাথে চোখাচোখি হতেই ইরা গমগমে আওয়াজে বলে, প্লিজ আবৃত্তি, আমার দিকে অন্তত এমনভাবে তাকিও না, নিজেকে কেমন ভিলেন ভিলেন মনে হয়। মনে রাখবে ধ্রুব অলওয়েজ আমারই ছিল, আর তোমাকে তো ধ্রুব থেকে যেতে বলেছে। শতহোক একটা বাচ্চা আছে তোমার। কারোর সাথে স্বামী ভালোবাসা শেয়ার করার মতো নিম্ন মানসিকতা আমার নেই, মিসেস ধ্রুব ওয়াহিদ। ইরার দাঁতে দাঁত পিষল। কথাটা আবৃত্তি যে ওকে মিন করেই বলেছে বুঝতে বাকি রইল না। আবৃত্তি ফের অপরাধী মুখে দাঁড়িয়ে থাকা ধ্রুবকে দেখল, ঠোঁট বাঁকে বলল, আপনার ভালোবাসার স্বামীকে আপনি রাখুন, এরকম ব্যক্তিত্বহীন কারোর সাথে থাকার রুচি আমার আর নেই। ইরা চিরবিরিয়ে বলে ওঠে, মুখ সামলে কথা বলো আবৃত্তি, আমার ধ্রুবকে তুমি কোন সাহসে ব্যক্তিত্বহীন বলছো? ধ্রুব সবসময় আমাকে ভালোবেসেছিল, মাঝ যেখানে তুমি উড়ে এসে ওকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে। আবৃত্তি উপহাসের সুরে বলে, আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে দেখলেন না? তার মহান ভালোবাসার নমুনা। একদিন ভালোবাসাকে ছেড়ে বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করে নিল, তার সাথে 5 বছর সংসার করে তার গর্ভজাত সন্তান রেখে আবার পুরনো প্রেমিকাকে মনে পড়ল, তাকেও বিয়ে করে প্রেগনেন্ট করে ফেলল। বাহ, কি মধুর ভালোবাসা আপনাদের, আনপ্রেডিক্টেবল। এই বলে আবৃত্তি ফাইলটা নিয়ে প্রস্থান করল। অপমানে মুখটা থমথমে হয়ে যায় ইরার, সাথে অত্যাধিক রাগে ওর ভেতরটা কিরমিরিয়ে ওঠে। আবৃত্তি যাওয়ার আগে ফের ওদের দিকে তাকায়, বজ্র কঠিন গলায় হুমকি দেয়, আমি সাফ সাফ বলে দিচ্ছি, ডিভোর্স পেপারে সই করার আগে আমি আপনার স্বামীকে বলে দিয়েছি যাতে আমার সন্তানের কোনো দাবি সে না রাখে। শুধুমাত্র এজন্যই আপনারা জেলের ঘানি টানা থেকে রেহাই পেয়েছেন, মনে রাখবেন। আসি। এই বলে আবৃত্তি গটগট করে হেঁটে চলে গেল। ধ্রুব মলিন চোখে সে প্রস্থান দেখল। ওর বুকটা হঠাৎ খা খা করে ওঠে, চোখের পর্দায় ভেসে ওঠে আবৃত্তির সাথে কাটানো এক একটা স্মৃতি। আবৃত্তির প্রতি ধ্রুবর হয়তো কোনো ভালোবাসা তৈরি হয়নি, কিন্তু তবুও বুকের কোথাও একটা চিনচিনে ব্যথা হচ্ছে। আরশানের মায়াবী মুখটা ভেসে ওঠে। এখন নিজের ছেলেটাকে দেখতে হলে ধ্রুবর 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। দরজা খুলে এখন আর ছোট্ট 2টি পা দৌড়ে আসবে না পাপা বলে, আর কেউ রোজ রাতে চকলেট না আনলে গাল ফুলিয়ে থাকবে না। এসব মনে পড়তেই ধ্রুবর বুকটা ভার হয়ে আসে। এসব না হলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? আধো অন্ধকারাচ্ছন্ন ঘরটা, দিনের বেলায় ঘরটা থেকে একটা গা ছমছমে ভাব আসছে। ঐশী ঠেলে দরজাটা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ এসে নাকে বাড়ি খেল। অনেক দিন বন্ধ কোনো ঘর খুললে যেমন উটকো গন্ধ আসে, ঠিক তেমনটাই। ঐশীর চোখ গেল সরাসরি বিছানার দিকে। সেখানে এক দীর্ঘ দেহী বিশাল মানব বিছানায় উল্টো হয়ে এলোমেলোভাবে ঘুমিয়ে আছে। ফর্সা উদাম শরীর, পরনে শুধুমাত্র একটা 3/4 শর্ট প্যান্ট। ঐশী হতাশ শ্বাস ফেলে। বেলা 12টা বাজতে চলল, এখনও জনাবের ওঠার নাম নেই। ওদিকে মা চিল্লিয়ে তার কানের পোকা নাড়িয়ে দিচ্ছে। ঐশী এগিয়ে এসে মানবটির কাঁধ ঝাঁকালো। এই ভাই ওঠ না, আর কতক্ষণ ঘুমাবে? একটু পর তো বিকেল হয়ে যাবে। ঐশীর চিৎকারে মানবটি বোধহয় মহাবিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে পিট পিট করে চোখ খুলল। ঐশী চোখ দুটো দেখে ভয় পেয়ে গেল। অতিরিক্ত লাল চোখ দুটো। মানবটি বিরক্তি নিয়ে চোখ ঢলে উঠে বসল। কয়টা বাজে? গম্ভীর গলায় জিজ্ঞেস করে মানবটি। ঐশী বলে 12টা বেজে 20। ওদিকে তোমার আম্মাজেন ফিরে এসে গাল ফুলিয়ে বসে আছেন। তোমার সাথে নাকি আর কোনো কথাই বলবেন না তিনি। মানবটি এ কথা শুনে চিন্তিত মুখে উঠে দাঁড়ালো। ওঠার সাথে সাথে একটা বোতল গড়িয়ে পড়ল মেঝেতে। তা দেখে ঐশী গোপনে দীর্ঘশ্বাস ফেলে। টাওয়ালটা নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলে ঐশী বিষাদ মাখা গলায় বলে ওঠে, ভাইয়া আর কত? এভাবে আর কতদিন চলবে? মানবটি ঠোঁট বাঁকিয়ে হাসল। যতদিন এই দেহে প্রাণ আছে, ঐশী কাঁপা গলায় বলল, আর আম্মাজান, তার কি হবে? মানবটি মলিন হেসে বলল, তার জন্যই তো এখনো নিঃশ্বাসটুকু নিচ্ছি। এই বলে মানবটি ওয়াশরুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দিল।
আর ঐশী ছলছল চোখে সেদিকে তাকিয়ে রইল। কোথায় গেল তার হাসি খুশি, সারা বাড়ি মাথিয়ে রাখা ভাইটা? তার ভাইটা তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে, আর বোন হয়ে সে কিছুই করতে পারছে না। ওই কালনাগিনীর জন্য ওর মন থেকে শুধু অভিশাপ আসে, শুধু অভিশাপ। তোমার প্রাক্তন এত রাতে তোমাকে এতগুলো ফোন কল আর টেক্সট কেন দিচ্ছে ধ্রুব? আবৃত্তি ফোনটা ধ্রুবর দিকে বাড়িয়ে দিয়ে বলল। বড্ড শান্ত সে আওয়াজ। ধ্রুব আবৃত্তির হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিল, চারিদিকে এলোমেলো দৃষ্টি ফেলে কঠিন গলায় বলল, তোমাকে কতবার বলেছি আবৃত্তি, না বলে আমার ফোন হাত দেবে না? তোমার ফোনে হাত দেওয়ার অধিকার আমার আছে ধ্রুব। ফোনটা অনেকক্ষণ ধরে রিং হচ্ছিল, তাই আমি নিয়েছি। ধ্রুব ভয় পেল একটু, ঢোক গিলে বলল, ওই একটু প্রয়োজন ছিল আর কি। তোমার সাথে এখন নতুন করে আবার তার কি প্রয়োজন পড়ল? ধ্রুব মেজাজের খেয়ে হারিয়ে বলল, ভুলে যেও না ইরা আমার বন্ধু আবৃত্তি, আর বন্ধুর কাছে বন্ধু নিশ্চয়ই প্রয়োজন ছাড়া কল দিবে না, তাই না? আবৃত্তি নিস্পৃহ গলায় বলল, সেটাই তো জানতে চাইছি ধ্রুব, কি প্রয়োজনে সে তোমাকে এত রাতে কল করলো? ধ্রুব আমতা আমতা করে বলল, মানে ওর কিছু টাকার হেল্প লাগবে। আবৃত্তি ফের কিছু বলতে নিবে এমন সময় 2 বছরের আরশান তার সুরে চেঁচিয়ে ওঠে। ছেলের কান্নায় উদ্বিগ্ন আবৃত্তি ও বেলা সব ভুলে ছেলের দোলনার কাছে ছোটে, আর ধ্রুব অগোচরে কপালের ঘাম মুছে হাফ নিঃশ্বাস ছাড়ে। বর্তমান শীতের বিকেলের বরফের মতো ঠান্ডা পানি স্রোতের নিচে আবৃত্তি স্তব্ধ হয়ে বসে আছে। প্রায় আধা ঘন্টা যাবত ও একইভাবে বসে এক নাগারে ভিজছে। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এতক্ষণ এই বরফ শীতল পানির নিচে বসে থাকা সম্ভবপর ছিল না। কিন্তু জীবনের প্রচণ্ড ধাক্কায় হয়তো অনুভূতি, বাহ্য জ্ঞান সব লোপ পেয়েছে আবৃত্তির। মানুষ পটে ভেসে চলেছে অতীতের কালো পাতার স্মৃতিগুলো। ওই দিন রাতে ধ্রুবর ফোনে ইরার অতগুলো কল থেকে আবৃত্তির মনে প্রথম সন্দেহ দানা বাঁধতে শুরু করে। বলা হয় নারীদের ষষ্ঠ ইন্দ্রিয় নাকি পুরুষের চোখের ভাষা খুব সহজেই পড়তে পারে। ধ্রুব হয়তো খেয়াল করেনি ততটা, কিন্তু ওই দিনের পর থেকে আবৃত্তি ধ্রুবর অগোচরে ওর ওপর নজর রাখা শুরু করে। অনেকক্ষণ যাবত বাথরুমের দরজা কড়া নাড়ছেন আবৃত্তির মা জাহানারা বেগম। এত বড় একটা কাণ্ড করে এসে আবৃত্তি কারোর সাথে কোনো কথা বলেনি, না দিয়েছে কাউকে নিজের কর্মের কৈফিয়ত। সোজা গোসল করব বলে যে বাথরুমে ঢুকেছে, বের হওয়ার নামই নেই। জাহানারা বেগমও সাহস করে আর কিছু জিজ্ঞেস করতে পারেননি, কিন্তু মাতৃ মন ঠিকই বুঝেছেন মেয়ে সব কিছু শেষ করে এসেছেন। এতক্ষণ হয়ে যাওয়ার পরও যখন মেয়ে বাথরুম থেকে বের হচ্ছে না, তখন জাহানারা বেগম পৌর কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। এমনিতে অনেকক্ষণ যাবত মেয়ের জন্য কাঁদছিলেন, এখন মেয়ের চিন্তায় প্রৌঢ় শরীরটা কাঁপছে ভদ্রমহিলার। মেয়েটা আবার না নিজের সাথে কিছু করে বসে। অনাবরত দরজার শব্দে আবৃত্তি চোখ তুলে তাকায়। অনেকক্ষণ ধরে ভেজার দৌড়ুন চোখ দুটো টকটকে লাল হয়ে আসে। হঠাৎ চোখ বেয়ে 2 ফোঁটা জল সেই ঠান্ডার পানির সাথে মিশে তার অস্তিত্ব হারালো। যেমনভাবে আজ আবৃত্তি সারা জীবনের জন্য হারালো নিজের স্ত্রী নামক সত্তা। জাহানার বেগম এবার ভয়ে চিৎকার করতে যাবেন এমন সময় হাট করে বাথরুমের দরজাটা খুলে যায়। একটা সাদা রঙা সালোয়ার কামিজ পরনে আবৃত্তির, চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে। জাহানারা বেগম মেয়েকে দেখে আঁতকে ওঠে, কেননা সাদা রঙা জামাটার মতন ওর সারা মুখশ্রী সাদাটে হয়ে আছে, যেন মৃত কোনো লাশ দাঁড়িয়ে আছে জাহানারা বেগমের সামনে। তিনি মেয়ের 2 গালে হাত বুলিয়ে কেঁদে ফেলেন। একি মা, তো শরীরটা তো ঠান্ডা হয়ে আছে কেন? তুই এতক্ষণ ধরে পানিতে ভিজেছিস, চুলের পানিগুলো তা মুছিসনি? জাহানারা বেগম আবৃত্তিকে টেনে নিয়ে খাটে বসালেন। তস্ত শাড়ির আঁচল টেনে মেয়ের চুলগুলো মুছে দিতে লাগলেন। মুছতে মুছতে মেয়েকে বকুনি দিতেও ভুললেন না, যেন কিছুই হয়নি, সব একদম স্বাভাবিক। আগে যেমন কলেজে যাওয়ার আগে আবৃত্তির ভেজা চুল মুছে দিতেন, ঠিক তেমনভাবেই বকতে বকতে আবৃত্তির চুলগুলো মুছে দিচ্ছেন তিনি। কিন্তু ঠিকই চোখ দুটো অশ্রুসিক্ত। মা, জাহানারা বেগম চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করলেন, বললেন, হ্যাঁ মা বলো। আরশান কই? ও ঠিক আছে, আহানের কাছে।
একটা কথা বলি শোন। জাহানার বেগম গলা ঝেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ বলো না মা, শুনছি। আমার ইদ্যত শেষ হলে চাচ্চুকে বলবে পাত্র দেখতে, আমি বিয়ে করব। শহরের বুকে আলো আধারিতে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক রাজকীয় বাড়ি। শেষ বিকেলে সূর্যের ম্লান আলোয় জলজল করছে বাড়ির নেমপ্লেটটা। বাড়ির নাম চৌধুরী ভিলা। আম্মাজান, লনের সবুজ ঘাসের ওপর সূর্যের লাল আভা আড়াআড়িভাবে পড়ছে। সেখানে রাখা ছোট্ট টি টেবিলটার চেয়ারে একটা বছর 5 মেয়ে বুকে হাত বেঁধে গাল ফুলে বসে আছে। পরনে একটা স্কাই কালারের স্কার্ট আর সাদা টপ। বেশ লম্বা চুলগুলো একটা বো ক্লিপে আটকানো। যে কেউ প্রথম দেখাতে আদুরে এই বাচ্চাটিকে দেখে মুগ্ধ হতে বাধ্য। কেউ তার ভরাট কণ্ঠে আদুরে স্বরে আম্মাজান বলে সম্বোধন করলেও সে অতি নাদুস নুদুস বাচ্চাটার কোনো ভাবাবেগ নেই তাতে। সে পূর্বের মতোই লাল স্ট্রবেরির ন্যায় গাল দুটো ফুলিয়ে বসে আছে। একটা ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত উজ্জ্বল শ্যামবর্ণের লম্বাটে এক পুরুষ হাঁটু গড়ে মেয়েটার সম্মুখে বসল। বড্ড আদুরে সুরে ফের ডেকে উঠল, আম্মাজান, কথা বলবেন না পাপার সাথে? বাচ্চা মেয়েটা মুখ ফিরে নিল। ঈষৎ রাগান্বিত গলায় বলল, না, তোমার সাথে কোনো কথা নেই পাপা, তুমি আজ আমাকে ক্লাস থেকে আনতে যাওনি। মানবটি দীর্ঘশ্বাস ফেলল, কৈফিয়তের সুরে বলল, পাপা অনেক লেট করে ঘুমিয়েছিল রাতে, তাই উঠতে পারেনি সময় মতো। পাশে প্রোটিন শেক হাতে দাঁড়িয়ে থাকা ঐশী বিড়বিড়িয়ে বলল, দেরি করে ঘুমিয়েছে না ছাই, মালকে টাল হয়ে শুয়েছিল রে মা তোর পাপা। মেয়েটার মায়াবী চোখ দুটো এবার ভরে ওঠে নোনা জলে। অভিমানী কণ্ঠে বলে, তুমি কোনোদিনও আমাকে নিতে আসো না পাপা। সবার মাম্মা পাপ্পা অলওয়েজ ওদেরকে স্কুল থেকে নিতে আসে, কিন্তু আমাকে সবসময় সাবের চাচ্চু নিয়ে আসে। কাল বলেছিলে ডান্স ক্লাস থেকে নিয়ে আসবে, তাও নিয়ে আসনি। এই বলে মেয়েটা ঠোঁট ভেঙে কাঁদতে লাগলো। মানবটির বুক মুচড়ে উঠল বাচ্চাটির এমন করুণ কান্নায়। মানবটি তড়িঘড়ি করে বাচ্চাটিকে বুকে জড়িয়ে নিয়ে ঢোক গিলল। হাতের মুঠোদ্বয় ক্রমেই শক্ত হয়ে উঠছে তার। শুক্রবারে সে সারাদিন বাড়িতে থাকে। এই একদিনে কর্মব্যস্তময় জীবনে তার সবচেয়ে দামি অংশটাকে সময় দেওয়ার সময়টুকু হয়, না হলে প্রতিদিন বাড়িতে ফিরে মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় পায়। কাল মেয়েকে কথা দিয়েছিল ক্লাস শেষে মেয়েকে আনতে ডান্স স্কুলে যাবে। সাথে কত শত পরিকল্পনা করেছিল, বাবা মেয়ে ঘুরবে ফিরবে খাবে, কিন্তু কিছুই তো হলো না। বাবা হিসেবে সে বারবার ব্যর্থ। না তার মেয়েটাকে পুরোপুরি পিতার স্নেহ যত্ন দিতে পারছে, আর না খুশি রাখতে পারছে। সে তো এরকম জীবন চায়নি, চেয়েছিল পুরো দস্তর একটা ফ্যামিলি ম্যান হতে, একজন বেস্ট বাবা হতে। কিন্তু তবুও কেন সে বাবা হিসেবে ব্যর্থ। ঐশী কোমল চোখে দেখে তার অভাগা ভাইকে, যে কিনা এক বুক যন্ত্রণা আর ব্যর্থতা পুষে মরছে। ঐক্য, কারো ডাকে এবার ধ্যান ফিরে। সবাই একযোগে পিছনে ফিরে তাকায়। সাদা মসলিন শাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা পরিহিত একজন বৃদ্ধা মহিলা ধীর পায়ে লনের দিকে এগিয়ে আসছেন। চলনে বলনে তার আভিজাত্যের এক অদ্ভুত গরিমা। মহিলাটার ডাকে তৎক্ষণাৎ ঐক্য উঠে দাঁড়ালো। বাধ্যের ন্যায় বলল, জি আম্মু। মহিলাটি সম্পর্কে ঐক্যর মা মিসেস জোবাইদা চৌধুরী। মিসেস জোবাইদা ঐক্যর সম্মুখে দাঁড়ালেন, থমথমে স্বরে বলল, কথা দিয়ে কথা না রাখতে পারলে সে কথা দাও কেন? ঐক্য মাথা নিচু করে বলল, ভুল হয়ে গিয়েছে আম্মু। মিসেস জোবাইদা দীর্ঘশ্বাস ফেলল। কালকের ঘটনা সব কিছু সম্পর্কে অবগত তিনি। কাল রাত 3টের দিকে ঐক্যর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রবিন মাতাল ঐক্যকে বাড়িতে দিয়ে গিয়েছিল। ঐক্য হয়তো ভেবেছে জোবাইদা বেগম রোজকার মতো ঘুমের ওষুধ খেয়ে গভীর ঘুমে, কিন্তু আজ 3 বছর যে জোবাইদা বেগম রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না, নিজ ছেলের এমন করুণ অবস্থায় কোন মা কি শান্তিতে ঘুমাতে পারে? ঠিক আছে, ভুল করেছো তুমি। এখন ওয়াফা দাদুমণির কাছে কান ধরে মাফ চাও, আর এক্ষুনি তাকে পার্ক থেকে ঘুরিয়ে আনো। দিদুনের কথা এবার ওয়াফা কান্নাকাটি ভুলে কান খাড়া করল। ঐক্য মেয়ের মুখ দেখে ঠোঁট চিপে হাসল। ওয়াফা চোখ পিটপিট করে উৎসুক নয়নে বাবার পানে বড় আশা নিয়ে চেয়ে আছে। জোবাইদা বেগম ধমকে বললেন, কি হলো মাফসাও দাদুমণির কাছে? ঐক্য ধমক শুনে তড়িঘড়ি করে নিজের কান ধরল।
অসহায় গলায় বলল, এই অদমকে মাফ করে দিন আম্মাজান, আর কোনো দিন এমন ভুল হবে না, প্রমিস। এখন কি কৃপা করে পার্কে ঘুরতে যাবেন পাপার সাথে? ওয়াফা বড়দের মতো করে হাত ঝেড়ে তারপর বলল, ঠিক আছে, এখন তাড়াতাড়ি গাড়ি বের করো, আমার আবার ফিরে অনেকগুলো হোমওয়ার্ক করতে হবে। সবাই মিটিমিটি হাসলো ওয়াফার পাকা পাকা কথায়। ঐক্য টুপ করে মেয়েকে কাঁধে তুলে টপাটপ কয়েকটা চুমু খেয়ে নিল। ওয়াফা খিলখিলিয়ে হাসলো। ঐক্য যেতে যেতে বলল, চলুন আম্মাজান, আজ আমরা অনেক জায়গায় ঘুরব। অনেকক্ষণ যাবত ঐশীর ফোনটা বেজে চলেছে, নাম্বারটা আননোন। ঐশী একটু সাইডে এসে ফোন রিসিভ করে। হ্যালো, কে বলছেন? কেমন আছে ঐশী? ঐশীর ভ্রু কুঁচকে যায়। ফোনের ওপাশে নারী কণ্ঠটি বেশ পরিচিত ঠেকলো ওর কাছে, মনে হচ্ছে চেনা পরিচিত কেউ। কে এই নারী? ওর নাম জানলই বা কি করে? অবাক স্বরে প্রশ্ন করে সে। কে বলছেন আপনি? ওয়াফা, কেমন আছে ঐশী? ঐশীর কুঁচকানো ভুরু যুগল টান টান হয়ে পড়ে। বুকটা অযাচিত আশঙ্কায় ধক করে ওঠে। দীর্ঘ 4 বছর পর আবার সে অশনি কণ্ঠ। ঐশী বিড়বিড়ি আওড়ায়, মাহিরা। মিডনাইট স্পার্ক ক্লাব শহরের বুকে বেশ নামি দামি একটা বার ক্লাব। ঘড়িতে তখন রাত 12টা। স্লো মোশনে মিউজিক বাজছে পুরো ক্লাব জুড়ে। বাহারি রঙিন লাইটের রোশানাইতে ক্লাবটা জ্বলজ্বল করছে। চারিদিকে মদ্যপ নরনারী হাতে মদের গ্লাস নিয়ে ফুর্তিতে মেতে উঠেছে। বার কাউন্টারের একটা টুলে বসে সামনে মদ গিলে যাচ্ছে ঐক্য। গায়ে একটা সাদা শার্ট, শার্টের ওপরের 3টে বাটন খোলা। পাশে ঐক্যের ব্লাজারটা হাতে নিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ওর পিয়ে রবিন। বেচারা লাগাতার মদ গিলতে থাকা ঐক্যকে দেখে বিড়বিড়িয়ে বলে, আজ আবার এই মাতাল হাতিকে আমাকে টেনে নিয়ে যেতে হবে। উফ, বাঁচি না এই যন্ত্রণা থেকে। এই স্যাঁকাখোর আমার বসই হতে হলো। ক্লাবের একপাশে শ্যাম্পেনের গ্লাস হাতে দাঁড়িয়ে কয়েকজন অতি আধুনিকা রমণী, পরনে আটোসাটো ওয়েস্টার্ন ড্রেস। তাদের মধ্যে একজন সুন্দরী রমণী মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে ঐক্যকে। এভাবে তাকে লাভ নেই। লাল মিনি স্কার্ট পরা সুন্দরী রমণীর হুঁশ ফেরে, যে এতক্ষণ বাস পাখির ন্যায় তাকিয়েছিল ঐক্যর খোলা বুকে। ভুরু কুচকে মেয়েটি জিজ্ঞেস করে, কেন? যে অ্যাটিটিউড, পাশে কোনো মেয়ে পাশে ঘেঁষতে পারে না। মেয়েটি ঠোঁট বাঁকিয়ে হাসলো। হ্যান্ডসাম ছেলেদের একটু আটটু অ্যাটিটিউড থাকবেই। ইটস মেক্স হিম মোর ডেশিং। নে ধর। মেয়েটা পাশের জনের হাতে গ্লাসটা দিয়ে গেছে ঐক্যর দিকে। সাথের সবাই অবুজ চোখে নিজেদের মুখ চাওয়াচাই করে। উড ইউ লাইক টু ডান্স উইথ মি? নিজের দিকে বাড়িয়ে রাখা হাতটা দেখে ভুরু কুচকে তাকা ঐক্য। রিয়ানা নামক মেয়েটির ঠোঁটে আবেদনময় হাসি নিয়ে হাত বাড়িয়ে আছে। ঐক্য ঠোঁট বাঁকিয়ে হেসে হাতে রাখা প্যাকটা গিলে নেয়। তারপর মেয়েটার হাতটা নিজের হাতে পুরে নিয়ে রহস্যময় কণ্ঠে বলে, লেটস গো। রবিন গোল গোল চোখে তাকিয়ে আছে, চোখে মুখে আকাশ সময় বিভ্রম নিয়ে। কি হলো এটা? মেয়েগুলো ফিসফিসিয়ে বলে। রিয়ানার সাহস আছে বলতে হবে, দেখলে কীভাবে ঐক্যকে ডান্স পার্টনার বানিয়ে নিল। রিয়ানা ঐক্যকে টেনে নিয়ে ডান্স ফ্লোরে নিয়ে আসলো। ঐক্যের কাঁধে এক হাত দিয়ে আর এক হাতে ঐক্যর হাতটা নিজের কোমরে রাখলো। ঐক্য লাল চোখে নিজের হাতের দিকে তাকায়। স্লো মোশনে তখন সফট মিউজিক চলছে। মিউজিকের তালে তালে ডান্স করতে করতে ঐক্য মুখে শয়তানি হাসি ফুটি বলে, তুমি মনে হয় ঐক্য চৌধুরীকে চেনো না ভালো করে। মেয়েটা ঐক্যর সারা মুখে মুগ্ধ দৃষ্টি বুলিয়ে বলে, খুব ভালো করে চিনতে চাই, দেবে আমাকে সেই সুযোগ? নিঃশব্দ পরিবেশে হঠাৎ বাস পড়ার মতো শব্দ হলো। সবাই এক প্রকার আতকে উঠে চারিদিকে ছিটকে পড়ে। তড়িৎ ক্লাবে লাইট জ্বলে উঠলে সবাই হতবাক হয়ে তাকে রইল। ডান্স ফ্লোরে কোমরে হাত চেপে কাতরাচ্ছে রিয়ানা। পায়ের পেন্সিল হিল ভেঙে পড়ে আছে। অবস্থা দেখে মনে হচ্ছে কোমরের হাতটা আর আস্ত নেই। ঐক্য মদ্যপ কণ্ঠে হুঙ্কার ছুড়ে, নারী মানেই ছলনাময়ী, আর কোনোদিন ওই ছলনাময়ীদের জায়গা ঐক্য চৌধুরীর জীবনে হবে না। সো বি কেয়ারফুল। এই বলে একটা টাকার বান্ডেল রিয়ানার পাশে মেঝেতে ছুঁড়ে মারে। তারপর ঢুলতে ঢুলতে এক্সিডের দিকে এগোয়। রবিন হতভম্বতা কাটিয়ে ঐক্যের পিছনে ছোটে। যেতে যেতে রিয়ানার দিকে তাকে মিটমিটিয়ে হাসে। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এক লাস্যময় নারী। পরনে একটা হাতা কাটা টপ, ঘাড় পর্যন্ত চুলগুলোতে আর্টিফিশিয়াল কালার করা।
নারীটি মলিন দৃষ্টিতে সন্ধ্যার আলো আধারিতে চেয়ে আছে। হঠাৎ একটা খড়খড়ে হাত সাপের মতো পেঁচিয়ে ধরল নারীটির লতানো কোমর। নারীটির মনোযোগে বিঘ্ন ঘটে। দীর্ঘশ্বাস ফেলে বিরক্তিকর কণ্ঠে নারীটি বলে ওঠে, ছাড়ো রাজ, ভালো লাগছে না আমার। রাজ নামের লোকটি নারীটির গলায় নাক ঘষে বলল, খোঁজ নিয়েছে ওয়াফার? না, আমার কণ্ঠ চিনতে পেরে কল কেটে দিয়েছে। কতগুলো বছর পর মেয়েটাকে দেখলাম, মন খারাপ করছে মেয়ের জন্য। নারীটি উদাস গলায় বলে, আমি ওর মা রাজ। আরে চিল, এত টেনশন নিও না। ওয়াফা কোন স্কুলে পড়ে আমি কাল খোঁজ নিচ্ছি, তুমি না হয় স্কুলে গিয়ে দেখা করো ওর সাথে। কিন্তু রাজ নারীটিকে নিজের দিকে ফেরালো, খানিক রেগে বলল, ওফ মাহিরা, এখনো সব বাদ দাও তো, চলো না একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। কাল থেকে আবার শ্যুটের কাজ শুরু হয়ে যাবে, তখন দুজনেই ব্যস্ত হয়ে পড়ব। এই বলে লোকটি চুমু খেতে নিল। মাহিরা হঠাৎ শান্ত কণ্ঠে বলে ওঠে, আমাকে বিয়ে করবে কবে রাজ? রাজের মুখটা বিবর্ণ হলো মাহিরার কথা শুনে। মাহিরা এখন উত্তরের আশায় চেয়ে আছে। রাজ আমতা আমতা করে কিছু বলতে নিবে, এমন সময় মাহিরা হাত উঁচিয়ে থামিয়ে দেয়। প্লিজ রাজ, রাখো তোমার পুরনো অজুহাত। বিগত 1 বছর যাবত তুমি এই বলে সেই বলে আমাকে বুঝ দিচ্ছ। এসব আর চলবে না, তোমাকে এবার আমাকে বিয়ে করতেই হবে। আবৃত্তি। মায়ের বুক থেকে মুখ তুলে চোখ দুটো মুছল আবৃত্তি। আরশানকে কোলে নিয়ে দরজায় একটা 25 ছেলে দাঁড়িয়ে আছে, দেখতে হুবহু আবৃত্তির মতো। চেহারার গঠন, গায়ের রং থেকে শুরু করে সব কিছুতে আবৃত্তির সাথে সাদৃশ্যতা রয়েছে, যেন আবৃত্তির মেল ভার্সন। দীর্ঘ সময় বাদে মাকে দেখতেই আরশান ছেলেটার কোল থেকে নেমে দৌড়ে মায়ের বুকে ঝাঁপ দিল। মাম্মা। আবৃত্তির বুকটা হু হু করে ওঠে, 2 হাতে আষ্টে পৃষ্ঠে বুকে জড়িয়ে নেয় তার বুকের ধনকে। চোখে মুখে চুমুখে বলে, কোথায় ছিলে বাবা? মামুর সাথে ছিলাম। জানো, মামা আমাকে কত জায়গায় ঘুরিয়েছে। তুমি রাগ করো না কিন্তু। বাড়ি ফিরে পাপাকে বলবো আমাদের জয়ল্যান্ডে নিয়ে যেতে। আরশানের চোখে মুখে উচ্ছ্বাস, আবৃত্তির বুক ফেটে কান্না পেল। চোখ দুটো ভরে ওঠে নোনা জলে। ছেলেটাকে কি করে বলবে তার আর কোনো দিন ওই বাড়ি ফিরবে না। ছেলেটি হুট করে আরশানকে কোলে তুলে নেয়। মামু, আজ অনেক ঘুরেছ, নাও ইউ নিড টু স্লিপ। তারপর আবৃত্তির মাকে জড়িয়ে ধরে বলে, তুমি যাও তো আম্মু, আজ আরশান না হয় তোমার সাথে ঘুমাক। আবৃত্তির মা দীর্ঘশ্বাস ফেলে আরশানকে নিয়ে চলে যায়। আজ মেয়েটাকে একা ছেড়ে দেওয়াই ভালো হবে। তারা যেতেই ছেলেটা আবৃত্তির মাথায় একটা চাটি মেরে পাশে বসলো। অন্য সময় হলে হয়তো আবৃত্তি রেগে নিজেও একটা দিত, কিন্তু আজ কোনো প্রতিক্রিয়া দেখালো না। ছেলেটা আবৃত্তিকে পরখ করে রাশভারী আওয়াজে বলে, এত সহজে ছেড়ে দিলি বাস্টারটাকে? কেন দেওয়া উচিত হয়নি জানি না। আবৃত্তি হাসলো, বলল, শোন, যে থাকতে চায় না তাকে কখনো বেঁধে রাখতে নেই, না হয় প্রতিদিন একটু একটু করে 1000 বার মরতে হয়, বুঝলি? বুঝলাম। অতবার পিনপত নীরবতা নেমে আসলো। দুজনের দৃষ্টি জানালার অন্ধকার ভেদ করে। ওই দূর আকাশে হঠাৎ আবৃত্তি উদাস গলে বলে উঠল, আহান, তুই যে হসপিটালে ইন্টার্ন করিস, সেখানে আমাকে একটা জবের ব্যবস্থা করে দিতে পারবি? আহান প্রথমে অবাক হলো, পরক্ষণেই রেগে গিয়ে বলল, পাগল হয়েছিস? তুই কেন জব করবি? আমার বোন ভাগ্নেকে খাওয়ানোর মতো মুরত আমার আছে। তুই ভুল বুঝছিস আহান, এভাবে ঘরে বসে থেকে কি করব? আরশান স্কুলে চলে যাবে, তার থেকে আমি কিছু একটা করলে সময়ও চলে যাবে না। সময় কাটার জন্য অনেক কিছু আছে, দরকার হলে আরশান স্কুলে গিয়ে আগের মতো বসে থাকবি। তুই কয়টা দিন একটু স্থির হ, তারপর তোর জন্য ছেলে দেখব আমি। তোর জীবনের সব রং আবার ফিরে আসবে, আসতেই হবে। রাত 2টা, শীতের রাত। বাইরে ঠান্ডা হিমেল হাওয়া বইছে। এ সময়টায় মনুষ্য প্রজাতি কাঁথা কম্বল মুড়ি দিয়ে আরামের নিদ্রায় শায়িত, কিন্তু ঘুম নেই, শুধু দড়িয়া ভাঙা আবৃত্তি 2 চোখে। কনকনে ঠান্ডার মাঝে রুমের ড্রেসিং মিররের সামনে স্থির দাঁড়িয়ে আছে সে, যেন জীবন্ত কোনো মূর্তি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আবৃত্তি। বুঝ হওয়ার পর থেকে ও নিজেকে সুন্দরী হিসেবে জেনে এসেছে লোকমুখে। বাবা মারা যাওয়ার পর মা যখন কন্যাদায়গ্রস্ততায় পতিত হলেন, তখন সবাই এটা বলে মাকে সান্ত্বনা দিলেন, আর মেয়ে সুন্দরী দেখবে যে কেউ এই মেয়েকে কিনবে। কিনেছে তো এক অতি বিত্তবান পরিবার ওকে কিনেছে। আবৃত্তির মনে পড়ল আজ থেকে 5 বছর আগের কথা।
তখন সবেও ইন্টারমিডিয়েটের পরীক্ষা শেষে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে। আবৃত্তির বাবা আনিসুল খন্দকার সাহেবের খুব স্বপ্ন ছিল ওদের 2 ভাই বোনকে বড় ডাক্তার বানাবেন। বাবা সেই স্বপ্নটা নিজের মনে লালন করে আবৃত্তিও লেগে পড়ল পুরোদমে। কিন্তু কথায় আছে না, ভাগ্য আর সময় সবসময় মানুষের সঙ্গ দেয় না। হঠাৎ একদিন আবৃত্তির বাবা স্ট্রোক করে বসলেন। তারপর হাসপাতালে মাত্র 5 দিন টিকতে পেরেছিলেন তিনি। মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেল। বাবার মৃত্যুর পর আবৃত্তি ভীষণ ভেঙে পড়েছিল। না খাওয়া ভুলে এক প্রকার বিছানাশায়ী হয়ে পড়ে। ফলস্বরূপ সেবারেও মেডিকেলে টিকল না। বাবার মৃত্যু, হতাশা সব মিলিয়ে আবৃত্তি ভয়ানক মানসিক ট্রমায় চলে যায়। সদ্য স্বামী হারানো আবৃত্তির মা মেয়ের দিকে এই অবস্থায় আরও ভেঙে পড়লেন। এদিকে আশপাশে সবাই আবৃত্তির মাকে পরামর্শ দিল মেয়ে বিয়ে দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হবে। সবার পরামর্শ মেনে আবৃত্তির চাচা চারদিকে পাত্র খোঁজা শুরু করেন। একদিন হঠাৎ ওদের বাসায় প্রস্তাব নিয়ে আসেন আবৃত্তির বাবার ঘনিষ্ঠ বন্ধু শফিউল ওয়াহিদ। আনিসুল সাহেবের বাল্য বন্ধু ছিলেন তিনি। তার উপর 2 বন্ধুর সম্পর্ক মজবুত। সে সম্পর্কে সকলে অবগত কতটা। অমন আন্তরিক মানুষের প্রস্তাবে স্বাভাবিকভাবে কেউই না করেনি। আবৃত্তিও তখন কোনো প্রকার বাধা দেওয়ার মতো অবস্থায় ছিল না। একদম হুট করে যেন ধ্রুবর সাথে আবৃত্তির বিয়েটা হয়ে যায়। বিয়ের আগে না দুজনের দেখা হয়েছে, না হয়েছে কোনোরূপ কথাবার্তা। যেন এক প্রকার ঘরের মধ্যে আবৃত্তির বিয়েটা হয়ে গিয়েছিল। সেই ঘরটা ভাঙে আবৃত্তির বিয়ের রাতে। বাসরাতের বাহারি ফুল সজ্জিত বিছানায় অপেক্ষা করতে করতে রাতটা ফুরিয়ে গেল। কিন্তু ধ্রুব নামক অচেনা মানুষটা আসলো না। আবৃত্তি ভয়ে জুবুথুবু হয়ে শেষ রাতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে সকাল 7টায় তার শাশুড়ির ডাকে। আবৃত্তির প্রশ্নসূচক চেহারা পরখ করে ভদ্রমহিলা এনিয়ে বিনিয়ে ধ্রুবর না আসার কারণটা চেপে যান। আবৃত্তির কেমন অদ্ভুত লাগে ধ্রুবর ঘরের পরিবেশটা। কান্না পাচ্ছিল অচেনা অদ্ভুত এই পরিবেশে। নিজেকে কেমন একা একা লাগছিল, যেন 7 কুলে ওর আপন কেউ নেই। ধ্রুব ফিরে আসে দুপুরের একটু আগে। আবৃত্তি সেই প্রথম ভালো করে ধ্রুবকে দেখে। হ্যাংলা পাতলা লম্বাটে ভীষণ রকম ফর্সা রঙের একটি ছেলে, পরনে বীরের শেরওয়ানি। দেখতে তখন ভীষণ বিধ্বস্ত লাগছিল। মনে হচ্ছিল সারা রাত এক ফোঁটা ঘুমায়নি। ধ্রুবর শারীরিক গঠন অনুযায়ী আবৃত্তির বয়স অনুমান করে 25-26 হবে হয়তো। আবৃত্তি বেশ অবাক হয়, কেননা সারা রাত বাদে ঘরে ফিরলেও ধ্রুবকে কেউ কোনো প্রশ্ন করল না, যেন সব স্বাভাবিক। অমনভাবেই ওর শাশুড়ি বলল ফ্রেশ হয়ে আসতে। ধ্রুব এক পলক কাঁচুমাচু করা আবৃত্তিকে দেখে গিয়ে গটগট পায়ে ঘরে ঢুকে যায়। আবৃত্তি কেঁপে ওঠে। কেন যেন ধ্রুবর শীতল দৃষ্টি দেখে ওর বুকের ধুকপুকানি বেড়ে গেল। মনে মনে সন্দেহ জন্মালো কিছু তো গণ্ডগোল আছে। আর একটা বিশেষ জিনিস ও বিয়ের প্রথম দিনই খেয়াল করেছে, ওর শাশুড়ি ওকে বিশেষ পছন্দ করছেন না। কথাবার্তা কেমন ছাড়া ছাড়া বলেন, প্রয়োজন ছাড়া তো কথাই বলেন না ওর সাথে। ওর সন্দেহ পুরোপুরি সত্যি হলো সেই দিন রাতে, যখন রাত 1টা নাগাদ ধ্রুব ঘরে ফিরে। আবৃত্তি হাঁসফাঁস করে কিছু বলতে নিলে ধ্রুব শীতল গলায় বলে, তোমার নামটা কি যেন ভুলে গিয়েছি। শোনো, এই বিয়েটা আমার কাছে মিনিংলেস। আমাকে বাধ্য করা হয়েছিল বিয়েটা করার জন্য। আবৃত্তি হতভম্ব হয়ে বলে, মানে আমি একজনকে খুব ভালোবাসি, বলতে গেলে নিজের চেয়েও বেশি। তাই তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে পসিবল না, সরি। আবৃত্তি এক মুহূর্তের জন্য হতবাক বনে যায়। এমন অদ্ভুত কথা শুনে ওর মাথায় সব তালগোল পাকিয়ে যায়। ধ্রুব আবৃত্তিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজাটা আটকে দেয়। আবৃত্তি কেঁপে ওঠে সেই শব্দ শুনে। অতীতের স্মৃতিচারণ শেষে আবৃত্তি বাস্তবে ফিরে আসে। ও এখনও ওর প্রতিবিম্বের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর কেন জানি কোনো অনুভূতি হচ্ছে না। ওর তো মনে মনে তখনই জানা হয়ে গিয়েছিল ধ্রুবর সাথে ওর সংসার করা হবে না। হয়তো দীর্ঘ 5 বছর ওর সংসারটা টিকেছিল যদি না সেই রাতটা না আসতো। আজ যে সারা রাত কি বাইরে কাটিয়ে দেবে? ইরার ডাকে ধ্রুব চমকায়। ও এতক্ষণ বারান্দার দোলনায় বসেছিল চুপচাপ। তুমি এখনো জেগে আছো কেন? ঠান্ডা লাগবে, ঘরে যাও। ইরা এগিয়ে এসে ধ্রুবর পাশে ঘনিষ্ঠ হয়ে বসল। ধ্রুবর বুকে মাথা রেখে বলল, অনুশোচনায় ভুগছ? ধ্রুব কিছু বলল না, শুধু স্থির দৃষ্টিতে রাতের নিকষ কালো আধারিতে চেয়ে রইল। ইরা ধ্রুবর নির্লিপ্ততায় হতাশ হলো খানিকটা।
বুক থেকে মাথা তুলে অস্ফুটে বলল, দেখো ধ্রুব, যাওয়ার হয়ে গিয়েছে। এখন এভাবে মন খারাপ করে বসে থেকে তো কিছু হবে না, চলো তো ঘরে চলো। এই বলে ইরা ধ্রুবকে টেনে ওঠাতে চাইল। ধ্রুব এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল। তিরিক্কি মেজাজে বলল, ইরা প্লিজ, আজ অন্তত জ্বালিও না, কিছুক্ষণ একা থাকতে দাও আমায়। ধ্রুবর কথাটা শুনে ইরা বেশ আহত হলো। ধরা গলা জিজ্ঞেস করেন, আমি তোমাকে খুব জ্বালাই তাই না ধ্রুব? ধ্রুবর হুঁশ ফিরে রেগে গিয়ে একটু কঠোর হয়েছে বুঝতে পেরে ইরাকে পাশে বসালো। ওর দুগালে হাত রেখে নরম সুরে বলে, আই এম সরি ইরা, আমার আসলে মাথা কাজ করছে না, আরশানের জন্য বুকটা পুড়ে যাচ্ছে, আমি কি করে থাকবো ওকে ছাড়া। ইরা ধ্রুবর কপালে একটা চুমু খেলো, আদুরে গলায় বলল, কষ্ট পেন ধ্রুব, আরশান তো তোমারও ছেলে তাই না? আবৃত্তি চাইলে ওকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, তাছাড়া। এই বলে ইরা ধ্রুবর হাতটা নিজের উঁচু পেটে রাখলো, আহ্লাদি সুরে বলল, আর তাছাড়া এখানেও তো আরেকজন আছে, দেখবে সে এসে গেলে তোমার আর একটু মন খারাপ লাগবে না। আর তো মাত্র 2 মাস। ধ্রুব ইরার উঁচু পেটটার দিকে তাকে রইল এক দৃষ্টিতে। স্মৃতিপটে ভেসে ওঠে আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, যখনও জানতে পারে ও বাবা হতে চলেছে। কালবৈশাখী উত্তাল ঝড় যেমন প্রকৃতিকে নাড়িয়ে দেয়, ঠিক এই খবরটাও ওর অন্তঃস্থল সেভাবেই নাড়িয়ে দিয়েছিল। কেমন অবধের মতো আবৃত্তির অশ্রুসিক্ত অসহায় মুখটার দিকে তাকিয়েছিল। মেয়েটা হয়তো ভয় ছিল ধ্রুব সংসারটা কেমনভাবে নেবে সংবাদটা, কিন্তু ধ্রুব ভীষণ রকম খুশি হয়েছিল আবৃত্তির প্রতি কোনো ভালোবাসা না জন্মাক, কিন্তু ওর জঠরে অবস্থান নেওয়া ধ্রুবর ছোট্ট অংশটার প্রতি ধ্রুবর আকাশ স্পর্শী ভালোবাসা জন্মেছিল। হয়তো সেই প্রাণটার জন্যে আবৃত্তির প্রতিও ধীরে ও কি হলো তোমার, কোথায় হারিয়ে গেলে আবার? ধ্রুব হকচকিয়ে বলে, কই কিছু না তো, চলো ঘরে চলো, ঘুমাবে, তোমার শরীরের কন্ডিশন এমনিতেই ভালো না। ভালো লাগা ইরার মনটা ছেয়ে গেল না, ও শুধু শুধু টেনশন করছিল। তার ধ্রুব তার ছিল তারই আছে। চোখে মুখে একরাশ বিরক্তি। আলমারি তন্ন তন্ন করে কিছু খুঁজে চলেছে ঐক্য। পরনে কালো স্যুট, তার ওপরে ধূসর রঙা ব্লেজার, বোঝাই যাচ্ছে অফিসের জন্য বের হবে, কিন্তু সারা আলমারি খুঁজেও সে কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে না পাওয়ায় বিরক্তিটা তিরিয়ে ওঠে। ঐক্য মহাবিরক্ত। ঐশী রাউন্ডের জন্য বের হয়ে গিয়েছে, না হয় ওকে বলতো খুঁজে দিতে। বিরক্তিতে বিড়বিড়িয়ে বলল, ড্যাম, কোথায় ফাইলটা, এমনিতে লেট হচ্ছে। হঠাৎ ওর চোখ যায় আলমারির একদম নিচের ড্রয়ারে, সেখানে দেখলো সেই ফাইলটা। মনে মনে স্বস্তি নিঃশ্বাস ছেড়ে ফাইলটা টান মারতে নিচে আর একটা জিনিস পড়ল। ভুরু কুচকে একটু ঝুঁকে ঐক্য জিনিসটা হাতে নিতে গেলে একটা ছোট্ট কণ্ঠস্বর ভেসে আসে, পাপা তোমার এখনো হয়নি, স্কুলের জন্য লেট হচ্ছে তো। ঐক্য আবার দাঁড়িয়ে গেল। দরজার কাছটায় সাদা স্কুল ড্রেস পরিহিত ওয়াফা দাঁড়িয়ে আছে, কাঁধে পিকাচু ডিজাইনের একটা ব্যাগ, গলায় ওয়াটার বটল ঝোলানো, চুলগুলো দুটো বেনুনি করা। কেউ যেন খুব যত্ন করে বিনুনিগুলো পাকিয়ে দিয়েছে। ঐক্য মেয়েকে দেখে তাড়াহুড়ে বলল, হ্যাঁ আম্মা যান, পাপার হয়ে গেছে, চলো। ওয়াফার দৃষ্টি যায় ঐক্যের পায়ের কাছে উল্টো হয়ে পড়ে থাকা একটা পেপারের ওপর। ছোট্ট মনে কৌতূহল জন্মালো জিনিসটার প্রতি। দৌড়ে এসে হঠাৎ পেপারটা হাতে নিল। পেপারটা আসলে একটা পুরনো ছবি। ছবিটা দেখে ঐক্যর শরীরটা টলে উঠল হঠাৎ। ছবিতে ঐক্যের সাথে একটি অল্প বয়সী রূপসী তরুণী। বোঝাই যাচ্ছে ছবিটা বেশ কয়েক বছর পুরনো। নিজের বাবাকে একটা অচেনা মেয়ের সঙ্গে ছবিতে দেখে ওয়াফা চোখ বড় বড় করে বলল, পাপা এ আন্টিটাকে, ওমা কি সুন্দর আন্টিটা। ঐক্য ঢোক গিলে এদিক সেদিক তাকালো, নিজেকে সামলে নিয়ে সব মেরে ছবিটা ওয়াফার হাত থেকে নিয়ে নিল। ওয়াফা অবাক হয়ে বলল, কি হলো পাপা, ছবিটা নিলে কেন? আর আন্টিটাকে তোমার সাথে দেখি। ঐক্য কি বলবে ভেবে পেল না, হাঁসফাঁস করে ছবিটা হাতে মুচড়িয়ে ফেলল। এই ছবিটা এখানে কিভাবে থেকে গেল? ও তো ওই ছলনাময়ের সব স্মৃতি জ্বালিয়ে দিয়েছিল, তাহলে এটা কেন রয়ে গেল? ঐক্যকে আর কয়বার মারবে এই নারী? এই নারীর অন্তর পোড়ানো স্মৃতি কেন তার পিছু ছাড়ছে না? ওই ঘৃণ্য অতীত। ঐক্য অস্থির চিত্তে নাক ডলে। ওর আবার ড্রাগের তৃষ্ণা পেয়েছে। ও চিৎকার করে নিজের ড্রাইভারকে ডাকল, সাবের। ঐক্যর ডাক শুনে সাবের ছুটে আসলো, জি স্যার। ওয়াফাকে সেফলি স্কুলে পৌঁছে দিয়ে আসো। ওয়াফা টলটলে দৃষ্টিতে বাবার দিকে তাকালো। বাবা ওকে স্কুলে দিয়ে আসবে না? ঐক্য ওয়াফার থেকে মুখ ফিরিয়ে নিল।
ধমকে ফের সাবেরকে আদেশ করলো, কি হলো, যাও। অক্ষর ধমকে ওয়াফাও কেঁপে ওঠে। টানা টানা চোখ দুটো ফেটে জল বেরিয়ে আসে, ঠোঁট দুটো অভিমানে ফুলে ওঠে। সাবের ওয়াফাকে কোলে তুলে নিতেই ওয়াফা নিঃশব্দে ফুপিয়ে ওঠে। ওয়াফা যেতে ঐক্য ছবিটাকে মেলে ধরে। মুচড়ানো ছবিতে এক বিনাশিনীর নিখুঁত মুখশ্রী, যে কিনা ঐক্যকে আজ পর্যন্ত জীবন মৃত্যু করে রেখেছে। যাকে ভালোবেসে আজ ঐক্য দিশেহারা এক উন্মাদের ন্যায় ঐক্য পকেট হাতড়ে লাইটারটা বের করে ছবির প্রান্তে লাইটারটা জ্বালিয়ে দিয়ে ছবিটা নিচে ফেলে দেয়। অল্পক্ষণে ছবিটাতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ঐক্য শক্ত চিবুকে জ্বলতে থাকা আগুনের জ্বলন্ত শিখার পানে তাকিয়ে রইল। চোখের কোণে তখন দুফোঁটা অশ্রু জমল, বোধহয় টের পেল না। শীতের মিষ্টি সকাল, মিষ্টি বলার যথাযথ কারণ আছে বই কি, কেননা শীতের সূর্যি মামার উত্তাপ আর কারোরই বিরক্ত লাগে না, বরঞ্চ আরামে চক্ষু মুদে আসে এই মিষ্টি রোদে। মাম্মাম, আমি নতুন স্কুলে কেন যাব? আগের স্কুলে কি হয়েছে? আমার তো ওখানে অনেক ফ্রেন্ডস আছে, পাপা কিছু বলবে না? ছেলের একসাথে এতগুলো প্রশ্নে তৈরি হয়ে থাকা আবৃত্তি বিরক্ত হলো। এমনিতে লেট হয়ে গিয়েছে অনেক। আরশানকে অ্যাডমিট করিয়ে আবার আহানকে ডিউটিতে যেতে হবে, তাই এত তাড়াহুড়ো করছে। আহা, আরশান এত প্রশ্ন করছে কেন? এখন থেকে আমরা নানুমণি আর মামুর সাথে থাকবো। ওখান থেকে ওই স্কুলটা অনেক দূরে হয়ে যাবে এখান থেকে, তো এখানকার একটা নতুন স্কুলে অ্যাডমিশন করাবো তোমার। আরশানের মুখটা ছোট হয়ে যায়। এখন থেকে তারা নানুমণির বাসায় থাকবে, কিন্তু কেন? কিন্তু মাম্মাম, তাহলে পাপা কোথায় থাকবে? আবৃত্তির ব্যস্ত হাত দুটো থেমে যায় আরশানের প্রশ্নে। ও অসহায় চোখে নিজের অভাগা সন্তানের পানে তাকায়, যে কিনা উত্তরের আশায় তার দিকে চেয়ে আছে। আবৃত্তি ঢোক গিলে চারদিকে এলোমেলো চোখের পাতা ফেলে। কি বলবে সে এখন আরশানকে? তাছাড়া কতদিনই বা আরশানকে নয় ছয় বুঝিয়ে রাখবে? একদিন না একদিন তো বলতেই হবে সত্যিটা। কিন্তু কিভাবে বলবে? এত ছোট্ট বাচ্চা তার বাবা মায়ের বিচ্ছেদের কি বুঝবে? তোমার পাপার বাসায় থাকবে, আর তুমি থাকবে তোমার মাম্মামের বাসায়। আবৃত্তি চকিতে পিছনে ফিরল, হাতে সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপ হাতে দাঁড়িয়ে আছে। আহান মামুর কথায় আরশান চোখ বড় বড় করে ফেলে বলে, কেন কেন? আহান এগিয়ে এসে আরশানকে কোলে তুলে নেয়। অতিরিক্ত সাদাটে মুখটায় একটা চুমুখে বলে, কেননা তুমি যেমন তোমার মাম্মামকে ছাড়া থাকতে পারো না, তেমনি তোমার মাম্মামও তার মাকে ছাড়া থাকতে পারবে না। তাই এখন থেকে তোমার মাম্মাম এখানেই থাকবে তোমার নানুমণির সাথে। কেন, তুমি কি তোমার মাম্মামের সাথে থাকতে চাও না? আরশান দ্রুত উপন্যাস মাথা তুলে বলল, চাই। আমি মাম্মামকে ছাড়া কিভাবে থাকবো? মাম্মামকে ছাড়া তো আমার স্লিপিও আসে না। আবৃত্তি কাষ্ট হাসল। তার ভাইটা কীভাবে যেন সব পরিস্থিতি সামলে নেয়, যেভাবে আবৃত্তিকে সামলেছে জীবনের নির্মম ধাক্কায়। দুজন জমজ হলেও আহান সব সময় আবৃত্তিকে একজন বড় ভাইয়ের মতো আগলে রাখছে। বিয়ে হয়ে যাওয়ার পর তো কেউ আবৃত্তির পড়াশোনার ব্যাপারে কিছু বলেনি। তার ভাই নিজ দায়িত্বে ওকে গ্র্যাজুয়েশন করিয়েছে, ডাক্তারি না, অন্তত স্নাতকোত্তরটা করা উচিত বলে আবৃত্তিও না করেনি। আবৃত্তি চোখ দিয়ে ভাইকে কৃতজ্ঞতা জানায়। আহান তারা দিয়ে বলল, তাড়াতাড়ি করো না, বাচ্চার স্কুলেই তো যাচ্ছিস, এত সাজগোজের কি আছে, চল। আহান বাংলা মিডিয়ামের আরশানের এডমিশন করিয়ে দিলে হয় না? আহান স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে আবৃত্তির দিকে শান্ত দৃষ্টিতে তাকে বলল, কেন, আমার ইংলিশ মিডিয়ামে পড়া ভাগ্নেকে এখন কোন দুঃখে বাংলা মিডিয়ামে পড়াবো? আবৃত্তি মিনমিন করে বলল, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে তো শুনেছি অনেক খরচা। হোক, তাতে কি একটা বাচ্চার পড়াশোনার খরচটা আমি সামলাতে পারবো। না, সেটা বলছি না, তোর ইন্টারনেটে আর কতই বা স্যালারি দেয়? ওদিকে মায়ের ওষুধ, সংসারের খরচ তোর উপর চাপ পড়ে যাবে না? তোকে এত সব চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। ওই রাস্কেলটার কাছ থেকে আরশানকে বড় মুখ করে মুক্ত করে নিয়ে এসেছি। ওর কাছে যেভাবে আরশান ছিল আমিও আমার ভাগ্নেকে সেভাবেই বড় করব, কোনো ত্রুটি রাখবো না। এখন চল, দেরি হচ্ছে। কলিং বেলের আওয়াজে ইরা শোয়া থেকে উঠে বসল। ঘড়ির দিকে তাকে দেখল সকাল 11টা বেজে 20 মিনিট। ধ্রুব তো 2টায় খাবার নিয়ে আসে। প্রেগন্যান্সি শুরু থেকে ধ্রুব বাইরে থেকে খাবার নিয়ে আসে। তেল মশলার গন্ধ ইরা একদম সহ্য করতে পারে না, বমি হয়। ইরা সাবধানে পা ফেলে নিচে নামল।
ধ্রুব যাওয়ার আগে সবসময় পই পই করে বলে যায় যেন ও বাসায় না থাকলে হাঁটাচলা খুবই সাবধানে করে। সেসব মনে পড়তে মুচকি হাসল। তার জীবনটা হঠাৎই যেন রঙিন হয়ে উঠেছে। তার ধ্রুব এখন পুরোপুরি তার। কেন যেন এটা বিশ্বাসই হতে চায় না। মনে হয় এখনও স্বপ্নে আছে সে। দরজা খুলতে ইরা হতবাক হয়ে যায়। আন্টি, মা তুমি? দরজার সামনে একটা বড় ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন ধ্রুবর মা শায়লা ওয়াহিদ। ইরাকে আপাদমস্তক দেখে গম্ভীর গলায় বলেন, ভিতরে ঢুকতে দেবে না নাকি? তোমার স্বামীর ফ্ল্যাটে আমার আসা নিষেধ। ইরা তড়িঘড়ি করে বলে, সি মা, এসব কি বলছো? তোমার ছেলের বাড়ি তো তোমারই বাড়ি। ইরার কথাটা শুনে ধ্রুবর মা খুশি হলেন মনে মনে। এই মেয়েটা শুরু থেকেই তার খুব পছন্দের ছিল। উনি খুব চাইতেন ইরাকে তার ছেলের বউ করতে। বউ তো হয়েছে, কিন্তু তিনি কিভাবে ঢুকে চারদিকে তাকিয়ে বললেন, ধ্রুব কখন আসে প্রতিদিন? ইরা আমতা আমতা করে বলে, মা প্রতিদিন তো আসতে পারে না। আমি বলতে চেয়েছি দুপুরে কখন আসে। 1:30 বা 2টোয় আসে। সকালে কিছু খেয়েছো? না মা, শরীর ভালো লাগছিল না বলে শুয়েছিলাম। এই অবস্থায় এত বেলা অবধি না খেয়ে থাকা ঠিক না, জানো না? ইরা কি বলবে ভেবে পেল না। তিনি নিজেই সাথে আনা ব্যাগটা খুলে একটা টিফিন ক্যারিয়ার বের করলেন। টিফিন খুলে বিভিন্ন পদের খাবার দাবার বের করে টেবিলে সাজালেন। এত খাবার একসাথে দেখে ইরা চক্ষু চড়ক গাছ। সে কি মা, এত কিছু কেন এনেছো? তোমাদের জন্য এনেছি, যাও মুখ ধুয়ে এসে খেয়ে নাও, আর সাবধানে যাবে ওয়াশরুমে। ইরা বিভ্রান্ত হয়ে ওয়াশরুমের দিকে গেল। উনি যে এখানে খাবার নিয়ে ওকে দেখতে আসেনি এটা নিশ্চিত। তাহলে এসেছেন কেন উনি? দুপুরে ধ্রুব এসে পড়ে। দরজা খুলে দেন শায়লা বেগমই। ধ্রুব মাকে এই সময় এখানে দেখে ভীষণ অবাক হয়। শায়লা বেগম গম্ভীর মুখে বলেন, ভেতরে আয়। ধ্রুব ভেতরে ঢুকে সোফায় মাথা নিচু করে বসে। ইরা এক গ্লাস পানি নিয়ে এসে ধ্রুবর গলার ঘাম মুছে দেয়। শায়লা বেগম দুজনকে পরখ করে নিয়ে হঠাৎ বলে ওঠে, দেখ ধ্রুব, যা হওয়ার হয়েছে। ইরাকে এখন বাড়িতে নিয়ে আয়। এখন তো আর ওকে সমাজ থেকে লুকিয়ে রাখার কোনো মানে হয় না। ইরা চমকে উঠে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব এখনও মাথা নিচু করে আছে, আনমনে কি যেন ভেবে চলেছে। শায়লা ওয়াহিদ তীক্ষ্ণ চোখে ধ্রুবর মুখভঙ্গি পরখ করলেন। ধ্রুব যে ভীষণ রকম মানসিক টানাপোড়েনে আছে সেটা তিনি বেশ বুঝতে পারলেন। মনে মনে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। নাতিটার জন্য বুকটা পুড়ে যাচ্ছে তার। সব হয়েছে ওই লোকটার জেদের কারণে। মনে মনে মৃত স্বামীকে দোষারোপ করলেন তিনি। ইরা অত কিছু খেয়াল করলো না। ওর ভেতরে ভেতরে বাঁধ ভাঙা খুশি উপচে পড়ছে। এখন আর ওকে এই ফ্ল্যাটে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে না। এখন আর ওকে ধ্রুবর দ্বিতীয় স্ত্রী হয়ে থাকতে হবে না। এখন থেকে সে থাকবে ধ্রুবর প্রথম এবং একমাত্র স্ত্রী। ধানমন্ডির ম্যাফল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে আহান বাইক ব্রেক কষল। আবৃত্তি বাইক থেকে নেমে চোখ ঘুরিয়ে আধুনিক প্রতিষ্ঠানটা দেখল। এটা ঢাকার অন্যতম মানসম্মত আরেকটি ইংলিশ মিডিয়াম স্কুল। আরশানের আগের স্কুলটা ছিল উত্তরায় ধ্রুবর বাসার কাছে। কিন্তু আবৃত্তি, ধ্রুব আর ধ্রুবর সম্পৃক্ত সব কিছু আজীবনের জন্য ছেড়ে এসেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবৃত্তি ভেতরে ঢুকল। অফিস কক্ষে যাবতীয় ফর্মালিটিস শেষে প্রিন্সিপাল ম্যাম মিসেস কোহলি হেসে বলেন, বাচ্চার নামটা যেন কি? আরশান লাফিয়ে উঠে বলে, আরশান ওয়াহিদ মিস। তিনি হেসে বললেন, আরশান, তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়েছে। তুমি এখন থেকে এই স্কুলের একজন স্টুডেন্ট। চাইলে আজ স্কুলটা ঘুরে দেখতে পারো, কাল থেকে ক্লাস অ্যাটেন্ড করো। আহান ওর হাত ধরে বলল, চলো মামুর সাথে, তোমার মাম্মাম কথা বলে আসুক। ওরা যেতে প্রিন্সিপাল আবৃত্তির দিকে তাকে বলল, মিসেস আবৃত্তি ওয়াহিদ, আমার নাম আবৃত্তি খন্দকার ম্যাম। আরশানের ফাদারের সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে। আবৃত্তি ভীষণ শান্ত গলায় বলল। প্রিন্সিপাল মিসেস কোহলি অবাক হয়ে তাকিয়ে রইলেন আবৃত্তির দিকে। এত সুন্দরী মেয়েটার বিচ্ছেদ হয়ে গেল। এই পুরুষ জাতি আসলে চায়টা কি? তিনি আমতা আমতা করে বললেন, দুঃখিত আবৃত্তি, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে ম্যাম, আপনি তো জানতেন না। কাল থেকে আরশানকে স্কুল জয়েনিং টাইমে স্কুল নিয়ে এসো। চাইলে আমাদের স্কুল বাসও বুক করতে পারো। আজকে ছেলের স্কুলটা ঘুরে যাও। আবৃত্তি সাহেজানি উঠে দাঁড়ালো। তারপর ওনাকে বিদায় দিয়ে স্কুলের ভিতরে ঢুকলো। এখন বোধহয় বাচ্চাদের টিফিন পিরিয়ড চলছে। প্লেগ্রাউন্ডে বাচ্চারা কেউ টিফিন করছে, না হয় কেউ খেলছে। বাচ্চাদের এত আমোদ দেখে আরশান খুশি হয়ে গেল। মাম্মাম, দেখো এখানে কত
তো প্লে টয়েস। আবৃত্তি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, ছেলেটা এত সহজেই মেনে যাবে ভাবেনি। হঠাৎ আবৃত্তির চোখ যায় একটা বাচ্চার দিকে। সব বাচ্চা হাসি খেলায় মেতে থাকলেও গ্রাউন্ডের একপাশে মন খারাপ করে বসে আছে একটা গুলুমুলু বাচ্চা। তার সামনে টিফিন ক্যারিয়ারটা অবহেলায় পড়ে আছে। আবৃত্তি বাচ্চাটার বয়স আন্দাজ করলো হয়তো আরশানের বয়সই হবে, কিন্তু বাচ্চাটা এভাবে মন খারাপ করে বসে আছে কেন? আবৃত্তি কৌতূহল হয়ে এগিয়ে গেল বাচ্চাটার দিকে। সামনেকার উপস্থিতি অনুভব করে ওয়াফা মাথা তুলে তাকালো। আবৃত্তি ওয়াফাকে দেখে মুগ্ধ হলো। ইস, কত আদুরে এই বাচ্চাটা! ইচ্ছে করলে লাল ফুলকো গাল দুটি টেনে দিতে। ও আদুরে সুরে বলল, তোমার নাম কি সোনা? ওয়াফা চোখ পিটপিট করে বলল, মাহিয়া চৌধুরী ওয়াফা। অনেক সুন্দর নাম, কিন্তু কি হয়েছে বেবি? তুমি এখানে বসে আছো কেন? মন খারাপ? ওয়াফা আবৃত্তির আদুরে সম্বোধনে গলে গেল। তার ছোট্ট জীবনে এমন ঘটনা নগণ্য। সে উপর নিচ মাথা দোলালো। আবৃত্তি জট করে ওয়াফাকে কোলে তুলে নিল। আবৃত্তি মেয়ে বাচ্চাদের প্রতি অত্যন্ত দুর্বল, আর যদি হয় ওয়াফার মতো এত কিউট তাহলে তো কথাই নেই। হঠাৎ পেছন থেকে কেউ রাশভারী আওয়াজে ডেকে ওঠে, আম্মাজান। আবৃত্তি ওয়াফাকে নিয়ে চমকে পিছনে ফিরল। একটা বিশাল দেহী উজ্জ্বল শ্যামবর্ণ স্যুট পরা ভদ্রলোক গম্ভীর মুখে দাঁড়িয়ে। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে আবৃত্তির দিকে তাকিয়ে আছেন, কিন্তু আবৃত্তি কেন যেন লোকটাকে একদমই ভদ্র মনে হলো না। কেন কে জানে। ঐক্য ভুরুকুসকে আবৃত্তির আপাদমস্তক দেখল, যার কোলে কিনা তার আম্মাজান চড়ে বসে আছে। বোঝার চেষ্টা করলো পরিস্থিতি। আবৃত্তি অবাক চোখে বোঝার চেষ্টা করছে লোকটাকে। ঐক্য আবৃত্তিকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি, আপনি কে? আবৃত্তি সেই প্রশ্নের উত্তর না দিয়ে নিজে প্রশ্ন করে, আপনি কে জানতে পারি? প্রশ্নের পিঠে প্রশ্ন করা পছন্দ হলো না ঐক্যর। তবু অপরিচিত নারীটির প্রশ্নের জবাব দেয়া সমীচীন মনে করে বলল, আই এম ঐক্য চৌধুরী, ওয়াফার ফাদার। আবৃত্তি কপাল মসৃণ হলো। উনি তাহলে তার কোলে থাকা অত্যন্ত আদুরে ধাসের এই বাচ্চাটার পিতা? আবৃত্তি ভদ্রসুলভ হেসে বলল, আসলে বাচ্চাটা এখানে মন খারাপ করে বসেছিল, তাই আমি এগিয়ে এসে কোলে নিয়েছি। প্লিজ ডোন্ট মাইন্ড। নো, ইটস ওকে। ওয়াফা আম্মাজান, আসো পাপার কোলে। সবাইকে অবাক করে দিয়ে ওয়াফা ওদিকে ফিরে গেল। দুই হাতে শক্ত করে আবৃত্তির গলা জড়িয়ে ধরে চুপটি করে তার কাঁধে পড়ে রইল। আবৃত্তি অবাক চোখে ঐক্যের দিকে তাকালো। ঐক্য বুঝলো তার আম্মাজান তার উপর খেপেছে। ঐক্য ব্যস্ত কণ্ঠে বলে, কি হলো ওয়াফা, আসো পাপার কাছে। ওয়াফার কোনো রূপ নড়চড় নেই। আবৃত্তি অবাক নয়নে একবার বাচ্চাটাকে দেখছে, আর একবার বাচ্চার বাবাকে। বোঝার চেষ্টা চালাচ্ছে এদের আসলে হয়েছেটা কি। ঐক্য আবৃত্তির এমন দৃষ্টি দেখে বিব্রত হলো। এগিয়ে এসে ওয়াফাকে টেনে আবৃত্তির কোল থেকে টেনে নিতে চাইল। ওয়াফা দুই পায়ে আবৃত্তির কোমর চেপে ধরল। ঐক্য অসহায় চোখে আবৃত্তির দিকে চাইল। আবৃত্তির ভীষণ হাসি পেল অচেনা এই লোকটির নাস্তানাবুদ অবস্থা দেখে। এদিকে আহানের হাতের মুঠোয় থাকা ছোট্ট আরশান ভেতরে ভেতরে প্রচণ্ড ঈর্ষায় ফুঁসতে লাগলো তার মাম্মামের কোলে ওয়াফাকে দেখে। বেচারা অনেকক্ষণ সহ্য করেছে, কিন্তু এই মেয়েটা তো তার মাম্মামের কোল থেকে নামছেই না। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে আরশান দুই ঠোঁট চেপে ধরে দৌড়ে গিয়ে ওয়াফার উঁচু করে রাখা ঝুঁটিটা ধরে টান মারল। ওয়াফা ফাল মেরে উঠে পিছনে তাকায়। আরশান চোখ পাকে শাসি বলে, এই মেয়ে, আমার মাম্মার কোল থেকে নামো, নামো বলছি। ওয়াফা কিছুক্ষণ ফ্যালফাল করে আরশানের গালে রাগে লাল টমেটোর মুখটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ হল কাঁপিয়ে ভ্যাবা করে কেঁদে দেয়। এদিকে কি থেকে কি হয়ে গেল আবৃত্তি আর ঐক্য অবাক হওয়ার সুযোগটিও পেল না। একই কাণ্ড। আবৃত্তি ভড়কে গেল নিজের শান্তশিষ্ট বাচ্চাটার এরূপ অশান্ত রূপ দেখে। এদিকে কোনো দিন শরীরে ফুলের টোকা না পাওয়া ঐক্য চৌধুরীর আলালের দুলালি ওয়াফা মৃদু ব্যথা পাওয়ায় গলা ফাটিয়ে কাঁদছে। ঐক্য পাগলের মতো করা শুরু করলো মেয়ের কান্নায়। ওয়াফাকে আবৃত্তির কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে গালে এলো পাথারি কতগুলো চুমু খেল। বোঝার পর থেকে ওয়াফা এভাবে কোনোদিন কাঁদেনি। বলতে গেলে ঐক্য কোনোদিন সেই সুযোগটি দেয়নি। ঐক্যর এক মুহূর্তের জন্য মনে পড়ে গেল সেই সময়টা যখন তার দুধের বাচ্চাটা তার স্বরে চেঁচিয়ে কাঁদত মায়ের বুকের এক ফোঁটা দুধের জন্য। আবৃত্তি অসহায় চোখে ঐক্যের দিকে তাকালো। লোকটা গ্রাউন্ডের এপাশ ওপাশ হেঁটে হেঁটে
ওয়াফার কান্না থামানোর প্রচেষ্টায়। কিন্তু ননস্টপ সেই কান্না থামার নামই নেই। আবৃত্তি রেগে মেগে আরশানকে কষে এক ধমক দিল। মাম্মামের এত জোরে ধমক খেয়ে আরশান কেঁপে ওঠে। আবৃত্তির দিকে ছলছল অভিমানী চোখে তাকে আরশানও ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। দুজন বাচ্চার এহেন কান্নার আওয়াজে গ্রাউন্ড রুমে এক প্রকার শোরগোল লেগে গেল। আরহান ঘর থেকে বের হয়ে তড়িঘড়ি করে ভাগ্নেকে কোলে তুলে নিল। আবৃত্তি এখনও রাগান্বিত চোখে আরশানের দিকে তাকিয়ে আছে। আহান ফিসফিসে আওয়াজে বলল, আবৃত্তি, আমি ওকে বাইরে নিয়ে যাচ্ছি, তুই প্লিজ ওকে স্যারকে সরি বলে আয়। আবৃত্তি মাথা নাড়িয়ে ওকের দিকে এগোলো। আমতা আমতা করে কিছু বলতে নিল। ঐক্য রাশভারী আওয়াজে বলল, বাচ্চাটাকে বকলেন কেন? ছোট বাচ্চারা এমন করতেই পারে। বাচ্চার সব কাজে শাসন করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। আবৃত্তি হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল ওস্তাদ রূপী ঐক্যের দিকে। ওয়াফা আবৃত্তির দিকে ফিরল। আবৃত্তি মায়া মায়া চোখে চাইল, কেঁদে কুটে চোখ মুখ ফুলিয়ে ফেলা ওয়াফা ইতস্তত ভঙ্গিতে গিয়ে এসে কোলে থাকা ওয়াফার কপালে চুমু খেল। ঐক্যকে উদ্দেশ্য করে বলল, আরশানের তরফ থেকে আমি ক্ষমা চাইছি। ওয়াফা বাবু, আন্টিকে ক্ষমা করে দাও। ওয়াফা নাক টেনে বলল, আন্টি তুমি অনেক সুন্দর, তাই না পাপা? আবৃত্তি গোল গোল চোখে একবার ওয়াফাকে আর একবার ঐক্যের দিকে চাইল। ঐক্য বিব্রত হয়ে চোখটা অন্য দিকে ফিরিয়ে নিল। বোঝা যাচ্ছে এমন পরিস্থিতি, ওয়াফার এমন কথা কারোরই হজম হয়নি। পাপার থেকে নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে ওয়াফা ঐক্যর গলায় বাধা টাইটেনে বলল, কি হলো পাপা, বলো, আন্টি সুন্দর না? ঐক্য জানে তার মেয়ের খবর, তাই ইতস্ততভাবে বলল, হ্যাঁ সুন্দর। আবৃত্তি বোকা বোকা চোখে ঐক্যের দিকে তাকিয়ে রইল। পরক্ষণে বড় করে বলল, ওয়াফা মামুনি, আমি আসি, কেমন বাই? এই বলে আবৃত্তি ছুটে পালালো। ঐক্য সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে কে জানে? এসব কি হচ্ছে আজ? ঐক্য ঠান্ডা চোখে মেয়ের দিকে তাকালো। ওয়াফা চোখ পিটপিট করে আবৃত্তির গমন পানে চেয়ে আছে। ইচ্ছে তো করছে আবৃত্তির মতো কষে একটা ধমক দিতে, কিন্তু এটা হয়তো ঐক্যের পক্ষে কোনোদিন সম্ভব হবে না। ঐশী শোন, কারোটাকে ঐশী অবাক হয়ে পিছনে তাকালো। ব্যাটসম্যান বিথি দৌড়ে এসে দাঁড়ালো। ঐশী ভুরু কুঁচকে বলল, কি হয়েছে, এভাবে দৌড়াদৌড়ি করছিস কেন? বিথি হাঁপাতে হাঁপাতে বলল, আহান স্যারের বাইকে না আজ একটা মেয়েকে দেখেছি। ঐশীর কুঁচকানো ভুরু যুগল শিথিল হয়ে যায়। চেহারার আদলে নেমে আসে আমাবস্যার ছোঁয়া। ঢোকলে জিজ্ঞেস করে, মানে কাকে আর কোথায় দেখেছিস? ধানমন্ডি 32 নম্বর রোডে বাইকের পেছনে ইয়াং একটা মেয়ে ছিল। জানিস মেয়েটা কি সুন্দর, একদম আহান স্যারের মতো ধবধবে ফর্সা। বুকটা কেমন যেন টনটন করে ওঠে ঐশীর। নয়ন যুগল না চাইতেও ভরে উঠল। প্রচণ্ড শক্ত ধাঁচের এই মেয়েটি এই এক জায়গায় ভীষণ দুর্বল। সেই জায়গার নাম আহান খন্দকার। বিথি ঐশীর মুখটা দেখে মায়া লাগলো। মেয়েটা আহান স্যারের প্রতি কী পরিমাণ দুর্বল এটা ব্যাসের প্রায় সবাই জানে। ও ঐশীকে আশ্বস্ত করে বলল, আরে হতে পারে কাজিন বা রিলেটিভ কেউ, আর স্যারের গার্লফ্রেন্ড থাকলে আমরা শুনতাম না। এখন চল তো রাউন্ডে চল, দেরি হচ্ছে। রাউন্ড শেষে ঐশী আজকের রোগীদের স্ক্রিপ্টগুলো জমা দিতে আহানের কেবিনে নক করলো। ভেতর থেকে আহান ডাকলো, কামিং। ঐশী চোখ নামে ভেতরে ঢুকে আহান আর চোখে তাকিয়ে দেখে হোয়াইট টি শার্ট আর ব্লু ডেনিম প্যান্ট পরিহিত বছর 24-এর শ্যামলা বরণের মায়াবী মেয়েটাকে। ঐশী ফাইলগুলো হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহান চশমাটা ঠেলে গলা খাকারি দিয়ে বলল, সিট ঐশী। ঐশী ফাইলগুলো টেবিলে রেখে বসলো। আহান ফাইলগুলো চেক করে সাইন করে দিল। ঐশীকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে আহান অবাক হলো। কেননা অন্য সব দিনে মেয়েটা এই টপিক ওই টপিক নিয়ে আহানকে নানা রকম প্রশ্ন করতো, কিন্তু আজ হলো না। ঐশী আড়ি ওকে। ঐশী হুট করে দাঁড়িয়ে গিয়ে বলল, জি স্যার, আমি একদম ঠিক আছি, আর কারোর জন্য কেউ বেঠিক থাকে না, ঠিকই মানিয়ে নেয় আসি। এই বলে গট পায়ে কেবিন ছেড়ে চলে গেল। এদিকে আগামাথা না বোঝে আহান হতবুদ্ধি হয়ে আওড়ায়। এই রাগী রানীর আজ হলোটা কি? রাত 2টোর ঘর অনেক আগেই পেরিয়েছে, কিন্তু চোখে ঘুম নেই জোবায়দা বেগমের। তাহাজ্জুদ পড়ে তাসবিহ হাতে দেয়ালে টানানো মৃত স্বামীর ছবিটার দিকে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন জোবায়দা বেগম। হক্কর বাবা ওয়াসিম চৌধুরী মারা যান। আপাত দৃষ্টিতে এটা অ্যাক্সিডেন্ট মনে হলো, এটা ছিল একটা পরিকল্পিত খুন। সফল ব্যবসায়ী ওয়াসিফ চৌধুরীর শত্রুর অভাব ছিল না।
ওয়াসিফ চৌধুরীর সাথে খুব অল্প বয়সে বিয়ে হয় কিশোরী জোবায়দা বেগমের। বিয়ের আগে সপ্তদশী সুন্দরী জোবায়দা বেগম অনেক কেঁদেছিলেন বিয়ে করবেন না বলে, কিন্তু সেই স্বামীকে জোবায়দা বেগম বিয়ের পর পাগলের মতো ভালোবেসে ফেললেন। আসলে ওয়াসিফ চৌধুরী এমন একজন মানুষ ছিলেন যাকে ভালো না বেসে থাকা জোবায়দা বেগমের পক্ষে সম্ভব ছিল না। তার ছেলেটাও ঠিক যেন তার স্বামীর প্রতিচ্ছবি। কি পাগলের মতোই না ভালোবেসেছিল ওই ছলনাময়ী তার ছেলেটা। কিন্তু সেই বিনাশিনীটাকে কি করলো, তার ছেলেটাকে একদম শেষ করে দিয়ে গেল। হঠাৎ বাইরে থেকে গাড়ির তীব্র হর্ন ভেসে আসলো। জোবায়দা বেগম চোখ মুছে বিছানার দিকে তাকালেন। সেখানে এলোমেলোভাবে একটা পিং টেডি বিয়ার জড়িয়ে ঘুমিয়ে আছে ছোট্ট ওয়াফা। জোবায়দা বেগম কম্পিউটারটা নাতনির গায়ে আর একটু জড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেলেন। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগলো কমেন্টে জানান। প্রথম পর্ব অনেক সুন্দর হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এই গল্পটা প্রতিদিন আসবে, আশা করি নতুন গল্প আগেরটার মতো এটা গল্পকেও আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।